হ্যালো, আমরা শুরু করছি আমাদের নতুন ভিডিও, নতুন ক্লাস। পলিটি এটা হচ্ছে সেকেন্ড ক্লাস, তাই তো? আচ্ছা, আগের দিন অবধি কি দেখলাম বলো, একটু রিভিশন করে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ দিন, দাঁড়া আরো আগে দেখ। 1940 আগস্ট অফার, 1942 ক্রিপস মিশন, 1946 ক্যাবিনেট মিশন। এখান থেকে হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হয়ে গেল। কনস্টিটিউশনাল অ্যাসেম্বলিতে কি করলো, 9ই ডিসেম্বর প্রথম বৈঠক করলো। বৈঠক করে অনেকগুলো কমিটিতে ভাগ করে নিল। দু রকমের কমিটি, একটা মেজর কমিটি, একটা মাইনর কমিটি। এমআই কমিটি একটা, ঠিক আছে? মেজর কমিটি আর মাইনর কমিটি। মেজর কমিটিতে কি দেখলাম, যেগুলোতে ইউনিয়ন আর স্টেট থাকবে সেগুলো চেয়ারম্যান কে ছিল? জওহরলাল নেহেরু। ড্রাফটিং কমিটির হচ্ছে বি.আর. আম্বেদকর। বিজনেস কমিটির কে ছিল? মুন্সি। স্টিয়ারিং কমিটির হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। প্রসিডিওর বাই রুল রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, এইগুলো হয়ে গেল। তারপর দেখলাম যে এই সভা টভা করে টোটাল 12খানা ড্রাফট করে, ঠিক আছে, একখানা ফাইনাল আউটপুট আসলো, যেটাকে আমরা বলছি সি, মানে কনস্টিটিউশন বা সংবিধান। এটা হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে এখন কি আমাদের কাছে একটা কনস্টিটিউশন বা সংবিধান আছে কি নেই? আছে। তাহলে শুরু করি। আগে মেনলি জানতে হবে যে একটা কনস্টিটিউশনের ভিতরে, মানে আমাদের ভারতীয় সংবিধানের ভিতরে কি কি আছে। ওকে, এই এমন হচ্ছে না তো আবার অডিও রেকর্ড হচ্ছে না আগের দিনের মতো হয়ে গেল কিন্তু। থাক, বাদ দে, হলো হলো, না হলো না হলো, ফেরাই থাক, খাটবার কি আছে। আচ্ছা, সংবিধান হচ্ছে একটা বই। কিসের বই? নিয়মের বই। মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে, তার মানে সব শেষ হয়ে যাবে, কিচ্ছু টিকবে না বেশি দিন। আমি তো সে কি না না কি দেখ, ও সব ইয়ং ছেলেমেলে হয়েই থাকে। ধরো এটা একটা বই। কিসের বই? সংবিধান একটা বই, একটা নিয়মের বই। এর মধ্যে বহুত নিয়ম নীতি টিতি লেখা আছে। আচ্ছা, বইয়ের মধ্যে পেজ থাকে, পেজ। একদম বেসিক কনসেপ্টে যাব, কোনো ডিপ না, কিচ্ছু না। অনেকের ডাউট থাকে এটা কি, তাহলে ওটা হলো ওইটা কি। বইয়ের মধ্যে পেজ থাকে, পেজ। আচ্ছা, পেজ, পেজগুলোকে আমরা কি বলবো? আর্টিকেল। আর্টিকেল বাংলায় যদি বলি ধারা। ঝামেলা শেষ। প্রত্যেকটা চ্যাপ্টার থাকে, একটা চ্যাপ্টার থাকে। চ্যাপ্টারগুলোকে আমরা কি বলবো? পার্ট। চ্যাপ্টারগুলোকে কি বলবো? পার্টকে বাংলায় কি বলে? ওই ইংলিশে জানো, পার্ট বলে পার্টই হবে। এছাড়া যে কোনো বইয়ের মাঝখানে ছোট ছোট বক্স করে বা ইম্পর্টেন্ট টপিক যেগুলো লেখা থাকে না, জেনে রাখো, মেমোরি ক্যাপসুল, হেন তেন করে লেখা থাকে না, বক্স বক্স করে। ইম্পর্টেন্ট জিনিস যেগুলো এর মধ্যে আলোচনা করা আছে অথবা নেই, ধরলাম নেই, সেগুলো আলাদাভাবে আলোচনা করে ইচ্ছে। আর যেগুলো দেখা গেলো কোনো একটা কিছু আছে কিন্তু সেটাকে আরও ডিটেলসে আলোচনা করতে হবে, তার জন্য আবার একটা খোপ করে দিয়েছে। বোঝা গেছে? সেটাকে কি বলছে? শিডিউল। শিডিউল, তপশিল, ঠিক আছে? আচ্ছা, এবার এইটুকুনি বোঝা গেছে তো? এছাড়াও আরও একটা জিনিস আছে, যে কোনো বই শুরু করার আগে সেই সম্পর্কে একটা ছোট্ট ড্রাফটিং থাকে না, যে বইটা কি ব্যাপারে, কেমন আছে, কি কি আছে, থাকে কি থাকে না? বোঝা যাচ্ছে? সব দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এবার সেরকম আমাদের ভারতীয় সংবিধানও একটা আছে, ছোট্ট মাল, মানে প্রথম পৃষ্ঠার যেটা আছে, ঠিক আছে? সেটাকে বলা হচ্ছে প্রস্তাবনা বা প্রিয়াম্বেল। কি বলা হচ্ছে? প্রস্তাবনা বা প্রিয়াম্বেল। এইবার যেহেতু বই শুরু থেকে শুরু করছে, তাহলে প্রিয়াম্বেল থেকে শুরু হোক। আগে দেখে নিই আর্টিকেল কটা আছে, পার্ট কটা আছে, শিডিউল কটা আছে, আর প্রিয়াম্বেল সম্পর্কে তো ডিটেলস দেখছি, একবারে দেখছি। আচ্ছা, আর্টিকেল। হ্যাঁ, প্রথমে আর্টিকেল কটা ছিল? 395টা। প্রথমে ছিল 395। হ্যাঁ অবশ্যই, প্রথমে ছিল 395। এখন কটা আছে? এখন 800, 400। এখন যদি পরীক্ষায় দেয়ও, যদিও দেবে না, যে বর্তমানে
ধারা কতগুলি আছে সংবিধানে বা আর্টিকেল সংখ্যা কত, 444 দিতে পারে, 448 দিতে পারে, 40 দিতে পারে, 42 দিতে পারে, মানে অ্যাপ্রক্সিমেটলি 440-এর উপরেই দেবে। তার কারণ কি, প্রত্যেকবার যখন আমাদের লোকসভার বৈঠক হয় বা বিধানসভার বৈঠক হয় তখন নতুন নতুন কিছু আইন এই ধারা হিসেবে অ্যাড হয়ে যায়। কি বললাম, বোঝা গেল? সুতরাং প্রেজেন্টলি জিনিসটা মনে না রাখলেও হবে, তবে রাফ আইডিয়ার জন্য 448 এইটা একটু জাস্ট রাখতে হবে যে 440-এর উপরে, তাই আর হিট করে দেবেন। বর্তমানে এতগুলো ধারা আছে, মানে এতগুলো পেজ আছে, সাম্প্লিক ধরে নাও। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে, পার্ট। পার্ট কতগুলো আছে? প্রথমে 22টা পার্ট ছিল, 22টা পার্ট। মানে কি, চ্যাপ্টার। সমস্যা আছে না? নেই, বলো। তুমি কিভাবে লিখবো পরে? ব্যাপারটা হচ্ছে আমি যেরকম ভাবে করাচ্ছি তুমি বুঝতে পারছো তো? কিছু বুঝতে পারছো? যেটা বুঝছো ওটাই খাতায় লেখো, ওটাই নোটস, তাহলে যাবে। যেটা বললে আর্টিকেল আগে যেটা ছিল 395, এখন কত? 447। তুমি তোমার মতো নোটস, নিজের মতো নোটস বানানোর পূর্ণ স্বাধীনতা রয়েছে। 1947 পুরো স্বাধীনতা। আচ্ছা, আগে কটা পার্ট ছিল? হ্যাঁ, পার্ট আগে কটা ছিল? আগে পার্ট 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 ছিল তোর 22টা। 22টা। এখন পার্ট কটা আছে? 25টা। স্যার 25টা আছে পার্ট। পার্ট মানে কি, পরিষ্কার কথা বলতে চ্যাপ্টার। আচ্ছা, এবার শিডিউল মানে এক্সট্রা তথ্য, এক্সট্রা। শিডিউল কটা ছিল? শিডিউল আগে 8টা ছিল, এখন কটা আছে? এখন 12টা। এর দিকে হয়েছে কিসের তালিকা? শিডিউল লেখ, তাহলেই হবে, ইংলিশে লেখ। এটা পার্ট। পলিটি যদি বাংলায় পড়তে যাও তাহলে কিন্তু প্রচুর ডিফিকাল্টি, মানে পলিটি বাংলায় পড়তে গেলে চাপ আছে ভাই, পরিষ্কার কথা। পলিটিটা একটু ইংলিশে রাখলেই ঠিকঠাক আছে, ভূগোল আবার বাংলায় পড়লে সহজ। আচ্ছা, তাহলে সংবিধানের কটা পার্ট? না 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 না, মানে পার্ট না, ওই পার্ট না, সংবিধানের পার্ট না, কটা অংশে বিভক্ত? 4টে। ভুলে যাচ্ছ। প্রস্তাবনা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে প্রস্তাবনা দিয়ে শুরু করি একদম। হ্যাঁ, আচ্ছা, এই যে আমাদের প্রস্তাবনার যে ব্যাপারটা, আমাদের তো ভারতীয় সংবিধানের আগের দিন আমি লিস্টটা দেখিয়ে দিয়েছিলাম। তো প্রস্তাবনার সহ ভারতীয় সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস বিভিন্ন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে এই প্রস্তাবনাটা কোথা থেকে নেওয়া হয়েছে? প্রস্তাবনাটা কোথা থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ, প্রস্তাবনাটা নেওয়া হয়েছে কোথা থেকে? USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। হয়ে গেল না? প্রস্তাবনার যে আমাদের একটা প্রস্তাবনা থাকতে হবে, এই একটা ধারণা। প্রস্তাবনার ধারণাটা নেওয়া হয়েছে কোথা থেকে? এইবার যদি প্রশ্ন করে যে প্রস্তাবনাটা যে লেখা হয়েছে যে এইভাবে লিখবো আমরা, ভারতের জনগণ, ভারতকে অখণ্ড, ওই প্রত্যেক মানে সরকারি বইয়ের সামনে যে লেখা থাকে, ঠিক আছে, এইভাবে যে লেখা হবে, ভাষার যে ব্যবহারটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে বলো? হ্যাঁ হ্যাঁ, অস্ট্রেলিয়া, ক্যাঙ্গারুর দেশ। ভাষাটা তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে? অস্ট্রেলিয়া। ভালো করে একটু বুঝাই। ধরো একটা গাড়ি থাকতে হবে, প্রত্যেকের একটা গাড়ি থাকতে হবে, প্রত্যেকের একটা করে গাড়ি থাকতে হবে। এই ধারণাটা কোথেকে নিয়েছি আমরা? এবার গাড়ির মডেলটা কিরম হবে সেটা কায়ের থেকে দেখে করেছি? অস্ট্রেলিয়ার থেকে। বোঝা গেছে? অসুবিধা হচ্ছে কিছু? ক্লিয়ার? সংবিধানের ধারণাটি নেওয়া হয়েছে আমেরিকা থেকে, সংবিধান লেখার ভাষাটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। এইবার ভাষা মানে কি ইংরাজি ভাষা স্যার? ইংরাজি বাংলা ভাষার কথা এখানে বলা হচ্ছে না, লেখা হবে কিভাবে?
মানে ভাষার ব্যাপারটা, আমি আজকে স্কুলে যাব, আমার দ্বারা আজকে স্কুলে যাওয়া হবে, স্ট্রাকচারটা আর কি, একদম রাইট, লাইক দিলাম। আচ্ছা এইবার এই যে আমাদের প্রিয়াম্বেল বা প্রস্তাবনাটা আছে, হ্যাঁ, যখন ফার্স্ট ক্লাস করিয়েছিলাম পলিটি তখন একটা কথা বলেছিলাম যে এইটাই ভবিষ্যতে গিয়ে আমাদের প্রস্তাবনা হবে। ওইটা কোনটা? যেটা জওহরলাল নেহেরু পাশ করেছিল। জওহরলাল নেহেরু বলেছিল সংবিধান সভা শুরু হওয়ার সময়, সম্ভবত সেকেন্ড সিটিংয়ে দিয়েছিল এবং থার্ড সিটিংয়ে গিয়ে ওটা গ্রান্ট হয়েছিল। মনে আসছে না? অবজেক্টিভ রেজুলেশন মনে আছে? অবজেক্টিভ রেজুলেশনটা কি আরেকবার বলে দিই। অবজেক্টিভ রেজুলেশন হচ্ছে, দেখা গেল আজকে আমরা ক্লাস করব, আমাদের ক্লাসের কি একটা এজেন্ডা আছে যে আজকে আমরা প্রিয়াম্বেল পড়বো, পার্ট 1 পড়বো, পার্ট 2 পড়বো, আমাদের তো একটা এজেন্ডা আছে যেটা এটা পড়বো। তেমনই দেখা হলো যে একটা ঘর বানাচ্ছ, একটা তোমাকে আগে থাকতে ঠিক করে রাখতে হবে যে ঘরের মুখটা কোন দিকে হবে, ঘরের পায়খানাটা কোন দিকে হবে, ঘরটা কতলা হবে, ঘরের মধ্যে ঢোকার গেট থাকবে কি থাকবে না, ঠিক করে রাখতে হবে। তো তেমন যখন সংবিধান তৈরি করা হচ্ছে তখন জওহরলাল নেহেরু একটা অবজেক্টিভ রেজুলেশন, মানে কি এইটা আমাদের মুখ্য উদ্দেশ্য থাকবে সংবিধান তৈরি করার সময়, ওকে, সেইটাকে বলা হচ্ছে অবজেক্টিভ রেজুলেশন। তাহলে প্রশ্ন আসতে পারে যে কে প্রথম অবজেক্টিভ রেজুলেশন ধারণা দিয়েছিল? জওহরলাল নেহেরু, ঠিক আছে। এই যে অবজেক্টিভ রেজুলেশন, এইটাকে কিছুটা মডিফাই করে, এইটারই কিছুটা চেঞ্জ করে, একটু এডিটেড করে সেটাকেই করা হয়েছিল হচ্ছে গিয়ে প্রস্তাবনা প্রিয়াম্বেল। কেমন বোঝা গেছে? ওই যে লেখাটা দিয়েছিল ওটাকে কিছুটা চেঞ্জ করে প্রস্তাবনা। তাহলে মডিফাইড ফর্ম অফ অবজেক্টিভ রেজুলেশন। লিখে নাও সব। আচ্ছা না, বন্ধ করা হচ্ছে। আচ্ছা এইবার তাহলে কি প্রিয়াম্বেলটা কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ না? খুব গুরুত্বপূর্ণ। মোটামুটি এইটা দিয়েই আমরা সংবিধানের পরিচয় পাবো। হ্যাঁ, মুছে দিই। এইবার এই জায়গাটা থেকে মানে 2-3টে লাইন হতে লেখাবো, হেভি লাইন, মানে হট টপিক, ঠিক আছে। এই প্রস্তাবনাকে কয়েকজন কতগুলো কমেন্ট করেছেন, মানে এটাকে নিয়ে কমেন্ট করেছে। তুই কি দেখোস, আটকায় যাবা, কইলাম একটু আগে। হ্যাঁ, ওই ভিডিওটাই মনে চালাইছিল না? ওইটাই চালাইছিল। আচ্ছা, এই সংবিধানকে আইডি কার্ড, হ্যাঁ, আইডি কার্ড অফ কনস্টিটিউশন, প্রিয়াম্বেলকে আইডি কার্ড অফ কনস্টিটিউশন কে বলছে? আগে না স্যার, এই জিনিসটা জানো না তোমরা। আগে না স্যার, ওই বড় বড় রথী মহারথীরা কিছু বলেনি। N.A. পালকিওয়ালা। হ্যাঁ, যদি প্রশ্ন করে যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কে ভারতীয় সংবিধানের আইডি কার্ড বলেছেন, উত্তর হচ্ছে, তাহলে প্রশ্ন পেয়ে গেলা, উত্তর পেয়ে গেলা, কনসেপ্ট পেয়ে গেলা, তাহলে ঝামেলা শেষ। নেক্সটে দেখো। হ্যাঁ, এই যে কমেন্ট, এখানে লেখা কমেন্ট, COMMENT, কমেন্টস, ঠিক আছে। এই প্রস্তাবনার উপরে কে কে কমেন্ট করেছে, যেমন আমরা মেয়েদের ছবি নিচে লিখি না, ওয়াও, নাইস, লাইক, হেভি, গুড, ঠিক আছে। তুমি কি সিঙ্গেল? আচ্ছা, এইবার নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে কি আইডি কার্ড অফ কনস্টিটিউশন, এটা কিন্তু কনস্টিটিউশন, হ্যাঁ, CONS। আচ্ছা, হরোস্কোপ অফ কনস্টিটিউশন কে বলছে? হরোস্কোপ অফ কনস্টিটিউশন, হরোস্কোপ মানে কি বলতো? হরোস্কোপ কুষ্টি থাকে না, কুষ্টি, ঠিকুজি কুষ্টি, গ্রহ নক্ষত্রের যে ছক, যেটা থেকে আমাদের জীবনে সব জেনে যাওয়া যায়।
তেমন হচ্ছে হরোস্কোপ যদি বলা হয় কনস্টিটিউশনের হরোস্কোপ, তাহলে তো এইটা দিয়ে সমস্ত কিছু জেনে যাওয়া যাবে কনস্টিটিউশন। এটা তো মানে বেরোচ্ছে। তাহলে এই কমেন্টটা কে করছে? এই কমেন্টটা করেছে হচ্ছে কে এম মুন্সি। এই কে এম মুন্সির নাম কি আগে পেয়েছি? হ্যাঁ পেয়েছি তো। হ্যাঁ দেখ তো ওই বিজনেস কমিটির বিজনেস কমিটি অর্ডার অফ বিজনেস। কে এম মুন্সি তো এটা আলাদা, এটা আলাদা। কে এম মুন্সি না, ওটা কি লেখা আছে? অর্ডার অফ বিজনেস কে মুন্সি। তাহলে কে এম মুন্সি একই লোক। আচ্ছা অফ কনস্টিটিউশন। আচ্ছা হরোস্কোপটা কি, কে প্রশ্ন করলো? হরোস্কোপ হচ্ছে জ্যোতিষীর কাছে গেছিস কোনোদিন? হ্যাঁ জ্যোতিষী একটা হ্যাঁ না ছকমক কাটে না, যেটার মধ্যে হং ভুং হংচুং হংলুং কিছু লেখে সব, ঠিক আছে? তারপর আমি শনি তোমার দ্বাদশ ঘরে রয়েছে, এর জন্য তোমার চাকরিটা হচ্ছে না। তোমাকে একটা গঙ্গার ধার থেকে বড় কালো পাথর তুলে পিঠে বাঁধতে হবে, তাহলে তোমার চাকরিটা হয়ে যাবে। বলে না? তার মানে কি ওই কাগজটা দেখে ও তোর জীবনে সবকিছু দেখে ফেললো, মানে কুণ্ডলি ওটা তোর। এগুলো টুকটাক করে, এগুলো দিয়ে টুকটাক করে, টুকটাক করে আছে সব জানে। এই হরোস্কোপ মানে হচ্ছে সেই কুণ্ডলি মতো আর কি, যাই হোক। আচ্ছা কি নোট অফ কনস্টিটিউশন কে বলেছেন? কি নোট অফ কনস্টিটিউশন, কি নোট? কি বলেছেন? আর্নেস্ট বার্কার। আর্নেস্ট বার্কার। আচ্ছা বন্ধুর পকেটে যদি দেখি যে নোট, বার্কার বার্কার, ঠিক? তাহলে কি নোট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কে বলেছেন? আর্নেস্ট বার্কার। ঠিক আছে, লিখে নাও। যাই হোক, অসুবিধা নাই, শুরু করি। আচ্ছা এফডি বোঝা গেছে তো? কোনো সমস্যা নেই তো? রেখে দে লক করে। মুটকি দিলে ওটার ওটাকে ইয়ে দিই তো লাগা রেখে দে। আচ্ছা বুঝলাম এটা। হ্যাঁ আচ্ছা এইবার আমাদের প্রস্তাবনা অনুযায়ী আমাদের ভারতীয় সংবিধানটা কি রকম, বা আমাদের প্রস্তাবনাটা কি রকম একটু দেখি। হ্যাঁ যে আমাদের প্রস্তাবনার নেচারটা কি রকম। নেচার যেমন উদয়ন নেচার ছুকছুকানি, যেমন রিপন আবার কিছুই বোঝে না, এই যে ওর নাম কি, ওই রিজু, রিজু সব বুঝে চুপচাপ থাকবে, গেম খেলে, ও গেমিং নেচার, যার যেরকম নেচার। এই প্রিয়াম্বেলের নেচারটা কিরকম? প্রিয়াম্বেলের নেচারটা কিরকম আমরা একটু দেখিনি, ঠিক আছে? প্রথম হচ্ছে সবেরিয়ান, SOVE, স্ট্রোক হবে। হ্যাঁ হ্যাঁ এর মানে কি? সার্বভৌম। এবার একটু ভালো লাগছে? সোশ্যালিস্ট, সব কটা লিখবো না। সোশ্যালিস্ট, সেকুলার, সেকুলার, তারপর হচ্ছে ডেমোক্রেটিক, আর রিপাবলিক। রিপাবলিক। এইবার এইগুলো কেন লেখালাম আমি, এগুলোর ব্যাপারটাই বা কি? দেখা গেল আজকে প্রশ্ন করেনি, গতকালে করেনি, পরশুদিন যে করবে এমন কোনো কারণ নেই। দেখা গেল প্রশ্ন করলো যে একটু ইচ্ছা হলো SSCর বা WBPর, বা WBPর অকাত নেই অত ভাই, থাক SSCটি ধরি। যে দেখা গেলো SSCর মাথাটা একটু ঘুরে গেল, বলে ঠিক আছে একটু ডিপের থেকে কোয়েশ্চেন করি। এবার যেমন মানে একটা ছোট্ট বাই ইনফরমেশন দিয়ে রাখি যে SSC 2024 যে SSC MTS হলো, ওই 2000 MTS এর কয়েকটা শিফটের স্ট্র্যাটেজিকের কোয়েশ্চেন কোন বই থেকে এসছে বলে মনে হয়? রেলওয়ে চ্যালেঞ্জার। রেলওয়ে চ্যালেঞ্জার,
আচ্ছা, এসএসসির থেকে সবাই একটা বই ফলো করে, সেটা হচ্ছে অঙ্কিত ভাটি স্ট্যাটিক জিকে। আরও একটু যদি অ্যাডভান্স যদি আমি হচ্ছে ওনারা কি বলে, লুসেন্ট। প্রশ্ন এসছে হচ্ছে কি একটা বইয়ের থেকে, বইটার নাম হচ্ছে আর্ট অ্যান্ড কালচার বাই নিতিন সিংহানিয়া। বইটা কিসের জন্য পড়া হয়? বইটা পড়া হয় সর্বভারতীয় পরীক্ষা ইউপিএসসির জন্য। তো ওইখান থেকে প্রশ্ন আসছে আজকাল। তো কোথা থেকে কি আসবে বলা যাচ্ছে না কিছু। তো জিকের, এমটিএস এর জিকের কোশ্চেন, ক্লাস 10 পাসের পরীক্ষার একটা প্রশ্ন ইউপিএসসির বই থেকে আসে। ঠিক আছে, যেখান থেকে আসতে পারে। তো আজকে যদি প্রশ্ন করে, কালকে যদি প্রশ্ন করে যে নিম্নলিখিত কোনগুলি ভারতীয় সংবিধানের অথবা সংবিধান নাও দিতে পারে অথবা ভারতীয় প্রস্তাবনার প্রকৃতি, এই এতগুলো শব্দের মধ্যে দিয়ে যে কোনো একটা শব্দ, সোভেরিয়ানটা দিয়ে দিল, তুলে দিল সোভেরিয়ান, বাকি 3টে অন্য শব্দ দিল, টিক দ্য রাইট অ্যান্সার। উত্তর তোমরা আজকে জানো না, কোনো সমস্যা নেই। আবার কোশ্চেন কিভাবে দিতে পারে? 3টে সঠিক উত্তর, একটা বেঠিক। কোনটি ভারতীয় সংবিধানের প্রকৃতি নয়? নে ভাই, আমি তো জানিই না, তাহলে কি করব না করবো, হঠাৎ কিছু টস করে দাও উত্তর। তোর মুখটা কিন্তু হাওয়া আসছে। ও ঠিক আছে, ওটা কোনো প্রবলেম না। ও ঠিক আছে, আমার কথা শুনলেই হবে, ক্লাস দেখলেই হবে, বাকি তো তোদের জন্যই সবই। বোঝা গেল? তো এটা জেনে রাখা দরকার। সোভিয়েত মানে সার্বভৌম, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ভাষা দিবস গেল 2 দিন আগে, তুই বাংলা না কেন? আরে ঠিক আছে, তুই লেখ তো। ভাষা নিয়ে অত মাতামাতি করলে হবে না, ভাষার জন্য কিচ্ছু করো নাই তোমরা। সেকুলার মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ। আচ্ছা স্যার, ধর্মনিরপেক্ষ মানে কি একটু কেউ বলবেন? ধর্মনিরপেক্ষ। হ্যাঁ, এই ধর্মনিরপেক্ষ কখন জানিস? হ্যাঁ, এটা কি তিন? ওটা কি সিকুলার? হ্যাঁ, সেকুলার, সেকুলার মানে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা দল খুব সেকুলার সেকুলার বলে চিল্লায়, তাদের কালারটা হচ্ছে লাল, কিন্তু তারা অনেক ক্ষেত্রেই বিভিন্ন পার্সিয়ালিটি করে ফেলে। যাই হোক, আমি কিছু বলবো না, রাজনৈতিক মন্তব্য করাটা উচিত হবে না। ধর্ম নিরপেক্ষ দুই রকম। ধর একটা দেশ, যেমন ধর পাকিস্তান, পাকিস্তানের রাজধর্ম কি? ইসলাম বা মুসলিম ধর্ম ওদের, মানে ওটা ন্যাশনাল ধর্ম। আমাদের কোন ধর্ম? গণতান্ত্রিক। গণতান্ত্রিক তো কোনো ধর্ম না ভাই, আমাদের দেশ ধর্মনিরপেক্ষ। এবার পজিটিভ ধর্মনিরপেক্ষ না নেগেটিভ ধর্মনিরপেক্ষ? হ্যাঁ, না, দুটো নেই। নেগেটিভ আর পজিটিভ পজিটিভ। এক সাইডে আছে ইন্ডিয়া, হ্যাঁ, আর এক সাইডে আছে আমেরিকা। আমেরিকাতে খ্রিস্টান। ও হলো তাই। এইবার আমেরিকায় যদি ধর্মনিরপেক্ষতার কথা বলিস, আমেরিকার সরকার বলছে তুই যা পারিস কর, আমি দেখবই না, চোখ বন্ধ, চোখ আমার বন্ধ, ধর্ম নিয়ে তুই যা পারিস কর, নো ইন্টারফেয়ার। কিন্তু ভারতীয় সংবিধান বলছে, খুব সম্ভবত 29 এবং 30 নম্বর ধারায় আর্টিকেলের, যে সংখ্যালঘুদের রিলিজিয়ান অ্যান্ড কালচারাল রাইট, মানে ধর্মীয় এবং সাংস্কৃতিক অধিকার যেটা আছে সেগুলো রাখবে। মানে দেশ তোমার স্বার্থ রক্ষা করবে, তোমার ধর্ম যাতে ঠিকঠাক তুমি পালন করতে পারো, সেটা তুমি যে ধর্মই চাও। দেখা গেল তোমার উপর কেউ জোর করে অন্য ধর্ম চাপিয়ে দিচ্ছে, দেশ কিন্তু তার প্রোটেস্ট করবে। তুমি যদি ন্যায়ালয়ে যাও, মানে হচ্ছে ওটা কি বলে, কোর্টে যাও, তুমি ন্যায় পাবা। তার মানে এটা হচ্ছে পজিটিভ, ধর্ম সব ধর্মকে সমানভাবে দেখবে, আর এটা কোনো ধর্মকে দেখবে না, দেখবই না, যা খুশি করগা, আই ডোন্ট কেয়ার অল অ্যাবাউট দিস। হয়ে গেল। ডেমোক্রেটিক মানে কি? এই ডেমোক্রেটিক মানে কি? গণতান্ত্রিক। এটা আবার কোন তান্ত্রিক? গণতান্ত্রিক মানে আমাদের সিস্টেমটা লোক দ্বারা চালিত হয়। আমাদের সিস্টেমটা কি? ঠিক আছে। আর তাহলে স্যার রিপাবলিক মানে কি? প্রজাতন্ত্র, অর্থাৎ আমরা কারো অধীন নয়, আমরা প্রজাদের উপরে অধীন।
কি বললাম বোঝা গেল? প্রজাতন্ত্র মানে রিপাবলিক ডে আমরা পালন করি না 26 জানুয়ারি। আমাদের উপর কারো অধিকার নেই, আমাদের মেন পাওয়ার কি? পাওয়ার অফ সোর্স মানুষ, মানুষই আমাদের ক্ষমতার অধিকার, ঠিক আছে? আর এটা হচ্ছে কি বল, প্রজাতন্ত্র। হয়ে গেল। এইবার এই প্রস্তাবনার অবজেক্টটা কি, প্রস্তাবনার উদ্দেশ্যটা কি? প্রস্তাবনাটা কি উদ্দেশ্য নিয়ে আমাদের গঠিত করা? প্রস্তাবনাতে এমন কি থাকবে যেটা তার উদ্দেশ্যটা ফুলফিল করবে? এবার তাহলে লিখে উদ্দেশ্য বা অবজেক্ট। প্রস্তাবনার উদ্দেশ্য বা অবজেক্ট। প্রস্তাবনার 4টে জিনিস আছে, 4 ধরনের কথা বলছে প্রস্তাবনা। প্রথমে বলছে স্বাধীনতা বা জাস্টিস। ইংলিশ লিখবো না বাংলা লিখবো? নাহলে একটা কাজ করে উর্দু লেখা শুরু করবো। বাংলা অবজেক্ট মানে আমাদের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, কার? প্রস্তাবনা। এখন কিন্তু প্রস্তাবনা চলছে, কোনো ইয়ে না। আর মনে রাখি প্রস্তাবনা মানে কিন্তু সংবিধান, কারণ সমগ্র সংবিধানে যা আছে প্রস্তাবনাতেও তাই আছে। ছোট করে অবজেক্ট মানে উদ্দেশ্য কি আছে? প্রথমে আছে স্বাধীনতা, মানে আপকামিং এক্সামে, মানে আগামী দিনে যা লেভেল বাড়ছে এইসব পোর্শন থেকে কোয়েশ্চেন দেবেই, অন্তত এসএসসি তো দেবেই। তার কারণ কোয়েশ্চেন আর নেই নতুন করার মতো এইসব জায়গা ছাড়া। একমাত্র এইসব জায়গা থেকে কোয়েশ্চেন আসেনি এখনো। মোট 4টি আছে না কি উদ্দেশ্য? উদ্দেশ্য? 4টে। উদ্দেশ্য টোটাল 4টে। তার মধ্যে প্রথম হচ্ছে স্বাধীনতা। এবার বল স্বাধীনতা করকম? স্বাধীনতা 4 রকম। প্রথম হচ্ছে সোশ্যাল জাস্টিস, সামাজিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা। তারপর হচ্ছে অর্থনৈতিক, এবং রাজনৈতিক। এই 3 রকম স্বাধীনতা, সরি 4 রকম বলে বলছিলাম আমি, সরি 3 রকম। উদ্দেশ্য কটা? 4টে। উদ্দেশ্য কটা? 4টে। 1 নম্বর উদ্দেশ্য কি? স্বাধীনতা দেওয়া প্রত্যেককে। তোর স্বাধীনতা আছে রিপন? আছে? তোর জন্যই তো কত বছর আমাদের স্বাধীনতা ছিল না। লর্ড রিপন, আমাদের লর্ড রিপন, লর্ড রানা, লর্ডে ভর্তি পুরো। স্বাধীনতা করকম? 3 রকম। কি কি স্বাধীনতা? সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক। পরীক্ষায় দিল নিম্নলিখিত কোন স্বাধীনতাটি সাংবিধানিক নয়? অপশন এ, ভালো করে শোনো আগে, রাজনৈতিক। অপশন বি অর্থনৈতিক। অপশন সি সামাজিক। অপশন ডি সাংস্কৃতিক। হয়ে গেল 3 নাম্বার বা 2 নাম্বার বা 1 নাম্বার লাইক দিলাম, হয়ে গেল। আচ্ছা এবার 2 নাম্বারে কি চাইছি আমরা? 2 নাম্বারে চাইছি আমরা লিবার্টি। লিবার্টি মানে কি? লিবার্টি লিবার্টি মানে কি? লিবার্টি মানে একরকম স্বাধীনতা, মানে কারো হস্তক্ষেপ থাকবে না এরকম ব্যাপার আর কি। একই রকম লিবার্টি বলে লিখে রাখো। লিবার্টির বাংলা কি দেখ? লিবার্টির বাংলাটা দেখতে হবে একটু। 1 2 3 4 5 স্বাধীনতা। আটুতোল আটুতোল আটুতোল। আর দেখ কি আছিস? পুরোটা তোর মুক্তি সুবিধা। ও এটাও একরকম স্বাধীনতায় ধরে রাখ, লিবার্টি বলে লিখে রাখ, তাহলেই হবে। আচ্ছা লিবার্টি কি কি, কিসের কিসের উপর লিবার্টি আমাদের দিয়েছে? মেইনলি 5টা জিনিসের উপর লিবার্টি দিয়েছে এই আমাদের কনস্টিটিউশন। কি দিয়েছে? থট, চিন্তার উপর। তোর চিন্তার উপর কেউ হস্তক্ষেপ করতে পারবে না। তুই কি চিন্তা করবি না করবি তার উপর কেউ প্রেশার ক্রিয়েট করতে পারবে না। হ্যাঁ। দেন হচ্ছে এক্সপ্রেশন। চিন্তা তো করে ফেলি, তো বের করতে হবে এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে তুই যেটা বলবি বা প্রকাশ করবি তার উপর কেউ বাধা। কেউ যদি বলে যে এই তুই এটা বলিস না, এটা করিস না, যারা যা পারবি বলে দিবি। তারপর যদি কেউ বলতে তুই এটা বললি কেন? আমার ইচ্ছা, আমার তো স্বাধীনতা রয়েছে সংবিধানে, ঠিক আছে? তারপর মাইরটা খেলে কিন্তু আমার দোষ নাই। আচ্ছা এবার আছে বিলিফ।
মানে বিশ্বাস। তুই কিসের উপর বিশ্বাস করবি না করবি এটার উপর কেউ জোর করতে পারে না। স্বাধীন কি বানাইছে, দারুণ দারুণ, সবকিছুর দিকে নজর রেখেছে। এই যে ছোটখাটো জিনিসের উপরও নজর রেখেছে। তাহলে যারা সংবিধানে লিখছে তারা কতটা ডিপ রিসার্চ করার পর লিখছে, ঠিক তো? বিলিফ কটা হলো রে? একটা দুটো তিনটে। বিলিফ, আচ্ছা ফেইথ বিশ্বাস না মানে হচ্ছে আস্থা। তুই কার উপর আস্থা রাখবি? কোন ভগবানের উপরে, না কোন ব্যক্তির উপরে, না কোন বস্তুর উপরে, সেটা তোর ব্যক্তিগত ব্যাপার। তোর আস্থার উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, ঠিক আছে? এবং ওয়ারশিপ মানে পূজা করা। ফেইথ, ফেইথ, ওয়ার্শিপ। ওয়ারশিপ, ওয়ারশিপ মানে হচ্ছে পূজা করা, পূজা, ঠিক আছে? আমি কি প্রিয় করেন আমি বুঝবো। তুই বুঝবি। এখন তুই যদি হচ্ছে থাক, আচ্ছা দুটো হয়েছে, তিনটে, 3 নাম্বার বার ইকুয়ালিটি। ইকুয়ালিটি ফেইথ মানে হচ্ছে বিশ্বাস, আস্থা, আস্থা। বিলিফ মানে বিশ্বাস, আর ফেইথ মানে হচ্ছে আস্থা। দেখা গেল কেউ শিবের উপর আস্থা রাখছে, কেউ পার্বতীর উপরে। ওয়ারশিপ, ওয়ারশিপ, ওয়ারশিপ মানে হচ্ছে পূজা, পূজা, পূজা অর্চনা ইত্যাদি। কেউ বজরংবলীর ভক্ত, কেউ আবার যীশু খ্রিস্টের ভক্ত, কেউ আবার বুদ্ধের ভক্ত। যে যার উপর আস্থা রাখবে রাখো। ধ্বংস হয়ে যাবি, ধ্বংস, বেশি দিন লাস্টিং করবি না। আচ্ছা, যেমন কেউ কেউ ফ্রি ফায়ারের উপর ভক্ত। আচ্ছা এটা কটা আছে? কোনটা? এটা না উপরেরটা। এটা দুটো। ইকুয়ালিটি দু রকম, একটা হচ্ছে স্ট্যাটাসের ইকুয়ালিটি, আর একটা হচ্ছে অপরচুনিটির ইকুয়ালিটি। অপরচুনিটি মানে কি স্যার? অপরচুনিটি মানে হচ্ছে কি সুযোগ। আর স্ট্যাটাস মানে হচ্ছে, স্ট্যাটাস মানে হচ্ছে যার জন্য স্ট্যাটাস থাকবে। ওয়েট, ওয়েট, ওটা এটা কি 3 নাম্বারে কি ওটা? এটা হচ্ছে ইকুয়ালিটি, সমান। আমরা সবাই যে সমান, এগুলো কিন্তু সংবিধানের যখন আরো ডিপে যাব, মানে যখন পার্টে এবং পার্ট ভেঙে আর্টিকেলে আসব, তখন দেখবি এগুলো সম্পর্কে আরো কত ডিটেলসে লেখা আছে। এগুলো খালি বলছে যে ইকুয়ালিটি দুটোই। হ্যাঁ, একটা হচ্ছে স্ট্যাটাসের ইকুয়ালিটি, একটা হচ্ছে অপরচুনিটি। এই দেখা গেল কেউ এখন এই যে রাজা মহারাজা উপাধি কারো কি আছে? অ্যাবলিশন অফ টাইটেল, এগুলো আর্টিকেলে আছে সব। সেগুলো সম্পর্কে আগে একটু ধারণা দিয়ে দিচ্ছে। বোঝা গেছে? বোঝো নাই? বুঝিস নাই? আচ্ছা, এখন কেউ রাজা মহারাজা সম্রাট পণ্ডিত ইত্যাদি ইত্যাদি শব্দগুলো ব্যবহার করে। একজন আছে পণ্ডিত জওহরলাল নেহরু আছে। হ্যাঁ, না, বলা হয়, তবে ওটা তো সম্মানসূচক ডাকে আর কি। ওরা কি নামের সাথে যুক্ত আছে? নেই। তো এবার তার মানে কি, এই উপাধিগুলো যোগ না করার ফলে সুতরাং সবাইকে সমান করে দিল, হলো। আবার দেখা গেল তুই এটা কোনো চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে যাবি, তুই ব্রাহ্মণ না, তোকে অ্যাপ্লাই করতে দেবো না। ও মুসলিম, ওকে অ্যাপ্লাই করতে দেবো না। বা আমার টাকা বেশি আছে, আমি অ্যাপ্লাই করতে পারবো না, এরম কি কোনো ডিসক্রিমিনেশন আছে? সবার জন্য সমান সুযোগ সব জায়গায়। সেটা এসিদের টাকা কম, হ্যাঁ, টাকা কম নেওয়া বেশি নেওয়ার ব্যাপারটা না, কিন্তু ওকে সুযোগ পাচ্ছে না, পাচ্ছে না, এটাই তো বলছে যে সমান অপরচুনিটি পাবে। বোঝা গেছে? স্ট্যাটাস এগুলো কি অবজেক্ট, যখন প্রস্তাবনা বা সংবিধানের আমাদের উদ্দেশ্য, এগুলো বোঝা গেছে? আচ্ছা, এবং লাস্ট 4 নাম্বার, এটা জাস্ট ভিতরে কিছু নেই, ফিটারনিটি। হ্যাঁ, মানাটা কি? ফিটারনিটি, এটা বাংলাটা লিখে নাও, তাহলে কি হবে? সৌভ্রাতৃত্ব। সৌভ্রাতৃত্ব মানে ভাইচারা বজায় রাখতে হবে, আমাদের দেশকে অখণ্ড রাখতে হবে, ঠিক আছে? লিখে নাও একটু। আচ্ছা, এইবার আমাকে একটা কথা বলো, এই প্রস্তাবনা কি সংবিধানের অংশ? না, সংবিধানের অংশ না, প্রস্তাবনাই তো সংবিধান বলছিল তো। মিনি সংবিধান, ছোট সংবিধান,
মানে এটা ছোট করে লেখা। ছোট করে লেখা, তাহলে কি এটা কি সংবিধানের অংশ না এটা আলাদা কোনো জিনিস? ঠিক করে একটু ভেবে দেখ তো, একটু ডিপলি চিন্তা কর। মিনি সংবিধান তাহলে পিডি আর মেন্সের মতন নাকি রে? অংশ 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 না অংশ না অংশ অংশ শিওর? ওটা তো হচ্ছে এতক্ষণ ধরে বলছি সংবিধান, এটা একটা সংবিধান, এটা মিনি। হ্যাঁ আচ্ছা, প্রথমে তো ছিল প্রস্তাবনা সংবিধান। তাহলে তো সেই হিসাব করতে গেলে প্রস্তাবনা সংশোধন করা যায়, মানে প্রস্তাবনা চেঞ্জ করে দেওয়া যাবে, সংশোধন করে চেঞ্জ করে দেওয়া যাবে তো। যে কোনো দিন ধর্মনিরপেক্ষ থেকে ধর্মীয় করে দেওয়া যেতে পারে, হিন্দু রাজ্য করে দেওয়া যেতে পারে, হ্যাঁ, যে কোনো দিন ওই এক্সপ্রেশনের স্বাধীনতা তুলে নিতে পারে। আগে তো সংবিধান থেকে সলভ করতে হবে ওটা, তারপর তো প্রস্তাবনা। বলো না, প্রস্তাবনা থেকে আলাদাভাবে সরানো যাবে। ভালো করে দেখো এবার, এবার দেখো সংশোধন বলে দেখো, সংশোধন, সংশোধন, হ্যাঁ, প্রস্তাবনা সংশোধন। প্রস্তাবনা সংশোধন, শুধু প্রস্তাবনাই চলছে এখন। যখন এই পার্টে ঢুকবো তখন বলে দেবো আগে একবার সংশোধন, প্রস্তাবনার সংশোধন সম্পর্কিত কিছু কিছু জিনিস দেখে নে। সৌভাতৃত্বটা কই? দেখো 42তম সংবিধান সংশোধনীতে সিএ মানে কি? সিএ মানে কি? কারেন্ট অ্যাফেয়ার্স। কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সংবিধান সংশোধন। 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালে, ওকে, তিনটে শব্দ যোগ করা হয়েছিল, তিনটে শব্দ। সংবিধি, হ্যাঁ ঠিক আছে। ধর্মের সংবিধি, ঠিক আছে। ইন্টিগ্রিটি, তিনটে শব্দ যোগ করা হয়েছিল হ্যাঁ, কিসে যোগ করা হয়েছিল তিনটে শব্দ? সংবিধানে। তাই 42তম তাই সংশোধনীতে। সংবিধান সংশোধন কিসে যোগ করা হয়েছিল? শব্দটা অ্যাড প্রস্তাবনাতে। প্রস্তাবনায়। হ্যাঁ ইন্টিগ্রিটি, আর হয়েছিল সোশ্যালিস্ট। সোশ্যালিস্ট একটু আগে পড়লি শব্দটা। এবং সেকুলার। আচ্ছা, ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, আর একটা কি জানো? সংবিধি। না, ও আগেরটায় আর ইন্টিগ্রিটির বাংলা কি? সার্বভৌম। তাই আমি তো বাংলা দেখ না আগেরটা। না না, আগে লেখানো নেই, ইন্টিগ্রিটি লেখানো নেই। 90 সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ, সমাজতন্ত্র, সার্বভৌম। ইন্টিগ্রিটি বাংলা দেখো কেউ একজন। এই তিনটে শব্দ যোগ করা হয়েছে, এই অবধি তো কোনো সমস্যা নেই। না না এইবার তিনটে কিছু ফেমাস কেস সম্পর্কে জানবো। ইন্টিগ্রিটি, আচ্ছা কেস, এবার লিখে রাখো কেস, ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্টার মার্ক দাও, স্টার মার্ক একদম, হ্যাঁ। দেখি আর কি আছে, দেখি। অখণ্ডতা, অখণ্ডতা, আচ্ছা কেস। প্রথমে আচ্ছা, এই তিনটি শব্দ যুক্ত করা হয়েছে ইয়েতে প্রস্তাবনায়। এইবার 1960 সালে, কেস কেস হ্যাঁ দেখো ওটা 1960 সালে সুপ্রিম কোর্টে একটা কেস আসলো। কেসটা কি? বেরুবাড়ি কেস। বেরুবাড়ি কেস। এই কেসটা চলাকালীন তাহলে এমন কোনো একটা টার্নিং পয়েন্ট এসেছে যে সেইটা যদি ফুলফিল করতে হয় তাহলে সংবিধান সংশোধন করতে হবে, ইভেন প্রস্তাবনা সংশোধন করতে হবে। তখন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের পার্ট নয় বা অংশ নয়। কি বললাম, বোঝা গেল? মানে প্রস্তাবনা আলাদা, আর সংবিধান আলাদা। সংবিধান আলাদা জিনিস। এই কেসে বলা হয়েছিল। এই কেসে বলা হয়েছিল। তাহলে এবার যদি প্রশ্ন পড়ে যে কোন কেসে বলা হয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, 1906-এর, এই 60-এর বেরুবাড়ি কেসের নো পার্ট, কোন কেসে বলা হয়? কি কেস ওটা? বেরুবাড়ি কেস। প্রশ্নটা বল না একবার। হ্যাঁ, প্রশ্নটা যদি বলা হয় যে কোন কেসে
কোন কেসে বলা হয় যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়? প্রস্তাবনা সংবিধানের অংশ নয়। উত্তর হচ্ছে বেরুবারি কেস 1960। এইবার দেখো পরেরটা, কেবিসি মানে কি রে? কেবিসি না, কেশবানন্দ ভারতী কেস। বেরুবাড়ি কেসে মানে সংবিধান থেকে আলাদা প্রস্তাবনা সংবিধানের অংশ নয় এটি বলা হয়। কেশবানন্দ ভারতী কেস, ঠিক আছে? কেশবচন্দ্র না, কেশবানন্দ ভারতী। কি হবে? ইনি বলেছিলেন, হ্যাঁ, এই ব্যক্তি বলেছিলেন। এই ব্যক্তি বলেন, এটা আলাদা একটা কেস। এবার কেশবানন্দ ভারতী কেসটা হয়েছিল 1973, 13 বছর পর। হ্যাঁ, এই রায়টা কে দিয়েছে? এই রায়টা কে দিয়েছে? এই কেসটা কোথায় হচ্ছিল, কোন কোর্টে? কোন কোর্টে? বেরুবাড়ি কোর্টে। কেসটার নাম কোন কোর্টে? সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টের রায় হচ্ছে নিজের মধ্যেই আইন। সুপ্রিম কোর্ট যেটা রায় দেবে সেটা আইন, সেটাই আইন, শেষ কথা। সেটাই শেষ কথা। সুপ্রিম কোর্টের রায় হচ্ছে ওর নিজের মধ্যেই আইন। যদি সুপ্রিম কোর্ট দেখা গেল কোনো একটা কেসের সৌজন্যে বলে দিল যে আজকে থেকে ছেলেদের দাঁড়িয়ে হিসু করা বন্ধ, বন্ধ, ওটাই আইন। মোটামুটি এরকম, মোটামুটি এরকমই। হ্যাঁ, যদি বলে বন্ধ, বন্ধ। এইবার আর একটা কেস হলো, এই শোন উদয়, সমস্যা হচ্ছে কিছু? আর একটা কেস 1973-তে হলো। কি হচ্ছে? কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট। এই পুরো কেস আর কি, এটা মানে একটা রাজ্যের সাথে একটা লোকের ক্যাচার লেগে গেছিল একটা মন্দিরের জায়গা নিয়ে। কোনো একদিন যদি সময় থাকে কেসটা ডিটেলসে বলবো খানি, ওসব নিয়ে এখন আলোচনা করলে। এই কেবিসি কেসে মানে কেবিসিতে বললো যে হ্যাঁ পার্ট। এখান দিয়ে পাঠ শুরু হয়েছে। এখান থেকে পাঠ শুরু হয়নি। এই কেসে প্রমাণ এবার যদি প্রশ্ন করে, প্রশ্নটা করি তাহলে তোরা বুঝতে পারবি। যদি প্রশ্ন করে যে কোন কেসের ফলে প্রস্তাবনা ভারতীয় সংবিধানের সাথে যুক্ত হয়েছিল, উত্তর কেশবানন্দ ভারতী কেস। ভারত না, ভারতী। আরে এটা একটা মহিলার নাম, কেশবানন্দ ভারতী। হ্যাঁ হ্যাঁ। এইবার প্রশ্ন কোথাও আসছে না যে সুপ্রিম কোর্টটা একবার রায় দিয়ে দিল যে পার্ট না, তাহলে পরে আবার কীভাবে পার্ট বলে দিচ্ছে? হ্যাঁ, করা যায়, করা যায়। কখন করা যায় ভালো করে বোঝে। এই ছোটো ছোটো কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না হয়, পরবর্তীকালে গিয়ে যখন ডিপিএসপি বা অন্যান্য স্টেট লেজিসলেচার পড়াবো, এগুলো কিন্তু ক্লিয়ার হবে না। খুব ডিফিকাল্ট জিনিস। হঠাৎ দেখবি যে বিধানসভা চলে আসছে, আবার বিধান পরিষদটা কী জিনিস? কোনো কোনো রাজ্যে আছে, কোনো কোনো রাজ্যে নেই। এটিএমএমটি কী এগুলো? খুব আচ্ছা, যাই হোক, হলো ওসব আজে বাজে কথা বলে লাভ নেই। এই কেসটাতে জজ ছিল কতজন? কতজন জজ? 13 জন। সুপ্রিম কোর্টের 13 জন জজ মিলে একটা বেঞ্চ হলো। সেই বেঞ্চ সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, এখন থেকে প্রস্তাবনা সংবিধানেরই অংশ। মানে প্রস্তাবনা এবং সংবিধান আলাদা কিছু না, একই। প্রস্তাবনা যদি সংশোধন করা যায়, সংবিধানও করা যাবে, সংবিধান করা গেলে প্রস্তাবনাও করা যাবে, ঠিক আছে? এইবার সংশোধন যখন পড়বো, মানে আর্টিকেল 386 যখন পড়বো, 368, ঠিক আছে? সংবিধান সংশোধন আছে এই আর্টিকেল নাম্বারটা, মানে একদম শেষের দিকে, পার্ট নম্বর 20-তে আছে সম্ভবত, যদি খুব ভুল না হয়। যখন পড়বো তখন আমরা সংবিধান সংশোধন সম্পর্কে ডিটেলসে পড়বো, যে স্পেশাল মেজরিটি নিয়ে সংশোধন কী, মানে সিম্পল মেজরিটিটা কী জিনিস, ঠিক আছে? এগুলো সব আমরা আস্তে আস্তে পড়বো, কোনো চাপ নেই, কিচ্ছু ডাউট থাকবে না। এইবার ভালো করে বুঝো, যখন দেখা গেল সুপ্রিম কোর্টের এই মানে এই কেসটার যখন রায় হচ্ছে, তখন জজ হচ্ছে 7 জন। আর যখন বেঞ্চ গঠন হয় তখন জোর সংখ্যায় হয় না, জোর সংখ্যা হয় না, বিজোড় সংখ্যা হয়। তার কারণ কি? দেখা গেলো দুটো টিম, 4 জন 4 জন হয়ে গেল,
একজন বললো হ্যাঁ, একজন বললো না, তাহলে কোনটা না হবে? না হবে না। তা যদি মানে ইভেন নাম্বার হয়, মানে দেখা গেলো 7 জন হয়, তাহলে 4 জন আর 3 জন হবে, একজন জিততেই হবে, মানে এক দলের সিদ্ধান্ত আসতেই হবে। তো এর জন্য সবসময় এরকম কি নাম্বার বলে এগুলোকে, অড না ইভেন, বিজোড় নাম্বার বলে। এবার দেখা গেল আমি সাপোজ ধরলাম বেরুবাড়ি কেসে কতজন জজ ছিল আর কেশবনন্দ ভারতী কেসে কতজন ছিল, এটা কিন্তু ফ্যাক্ট একদম। হ্যাঁ, এইটা আমি জাস্ট আমি ইমাজিনেশন একটা নাম্বার বললাম, কিন্তু এটা সলিড, এটা সলিড, এটা মনে রাখতে হবে। কেন বলছি, বললো এদের জোর বেশি না এদের জোর বেশি, এর এটার জোর বেশি না এর এটার জোর বেশি, নিচেরটার জোর বেশি, তাহলে কোনটা পরবর্তীকালে কার্যকর হবে বুঝে নাও। এর জন্য এইটা পরবর্তীকালে খারিজ হয়ে গেল, বললো না পার্ট নয়, এটা আর বলা যাবে না, পার্টই বলতে হবে। এবার এখনো পর্যন্ত যত বিচার কার্য হয়েছে সংবিধানের, সরি সুপ্রিম কোর্টে, তার মধ্যে সব থেকে বেশি সংখ্যক বেঞ্চ হচ্ছে এই যে 13 জনের বেঞ্চটা। কোন কেসের সাথে অ্যাসোসিয়েটেড? ভারতী কেস। অনেকগুলো কোয়েশ্চেন পেয়ে গেলাম, লিখে নাও। 368 কি লিখেছিস? লিখতে হবে না ওটা। আচ্ছা এই স্যার, প্রিয়াম্বল শেষ, পার্ট 1 থেকে পার্ট 25 অবধি এক টানে চলবো, পার্ট 1 থেকে পার্ট 25 অবধি এক টানে চলবো, তার মধ্যে আবার আর্টিকেল শেষ হয়ে যাবে। মানে তুই যদি চ্যাপ্টার পড়িস তাহলে তোর পেজ কমপ্লিট হবে কি হবে না? হবে। এইবার আমরা পড়বো হচ্ছে কি, আগে শিডিউলটা পড়ে নি, তপশিল না, তপশিল, শিডিউলটা কি জিনিস? ওই যে বললাম এক্সট্রা তথ্য লেখা থাকে, বোঝা গেছে? না আর কি করা যাবে, আসবে শেয়ার করে ছুঁয়ে দেবো, সবাই ফেসবুকে ছেড়ে দেবো। আচ্ছা, শিডিউল শিডিউল কটা আছে? এই 12টা শিডিউলের, হ্যাঁ 12টা শিডিউলের 12টা বিশেষ টপিক সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এবার সবাই আমার সাথে সাথে একটা কথা বলো, টেয়ার্স অফ ওল্ড পিএম। কি বললাম? টেয়ার্স অফ ওল্ড পিএম। আরেকবার, টেয়ার্স, আবার টিয়ার্স, বল সমান বল, Tears of old PM. 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 হয়ে গেল শিডিউল। বারোটা হলো নাকি দেখতো গুনে? 12টা হয়েছে। আচ্ছা, প্রশ্ন কিরকম দেবে? যে প্রথম তপশিলে কি আলোচনা করা হয়েছে, বা এই টপিকটি কোন তপশিলে আছে, এই তো দেবে প্রশ্ন, এর বেশি তো কিছু দেবে না। আচ্ছা দেখি, এক সেকেন্ড, না ঠিক আছে থাক। কি আছে প্রথমটায়? কি আছে? টেরিটরি, ভূখণ্ড, আমাদের রাজত্ব, আমাদের যে দেশের পরিসীমা আছে ওটা কি টেরিটরি, এরিয়া। এবার যদি বলা হয় আমাদের দেশের মানে যে ভূখণ্ডের যে এরিয়া আছে কোন তপশিলে আছে? প্রথম তপশিলে। এই যে টি, টেয়ার্স, টি পেলাম। এবার আছে এমলুমেন্ট,
টেরিটরি। টেরিটরি মানে হচ্ছে আমাদের এই যে ক্ষেত্র ক্ষেত্র, আমাদের মানে দেশটা কতটা বড়, কি আছে, এইসব ইত্যাদি বিষয় লেখা। আয়তন টায়তন ইত্যাদি লেখা আছে সব। আচ্ছা, সেকেন্ডে কি আছে? টিই, তাই তো? ই আছে তো সেকেন্ডে। দ্বিতীয় তপশিল মানে কি? ই। ই মানে কি? এমলুমেন্ট। এমলুমেন্ট মানে হচ্ছে ভাতা, ভাতা বা বেতন, ঠিক আছে? এখানে কার কার ভাতা বা বেতন লেখা আছে এমন লেখে নি একটু, কোনো সমস্যা নেই তো? কার কার লেখা আছে লেখে নি। না, আছে প্রেসিডেন্টের, আছে রাজ্যের গভর্নরের, ঠিক আছে? আচ্ছা, লোকসভার ডেপুটি স্পিকার, লোকসভার ডেপুটি স্পিকারের ভাতা লেখা আছে এখানে, ঠিক আছে? সিএজি, কম্পোটার অ্যান্ড অডিটর জেনারেল, একটা যে পদ আছে সেই পদের যে লোক আছে, ঠিক আছে, তার এখানে বেতন বা ভাতা সম্পর্কে আলোচনা করা আছে। আর কি আছে? আচ্ছা, সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের যে জজ ছিল, মানে হাইকোর্টের যে চিফ জাস্টিস, চিফ জাস্টিস, ওদের বেতন লেখা আছে। প্রধানমন্ত্রীর আছে? কোথায় আছে? আছে প্রধানমন্ত্রীর? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আছে? নেই। মূলত দেখ, এখানে যেগুলো সাংবিধানিক পদ আছে, সংবিধানে যেগুলো উল্লেখ করা আছে স্পেশাল করে, সেগুলোর এখানে আছে। কি আছে প্রথমে? প্রেসিডেন্ট, গভর্নর, লোকসভার ডেপুটি স্পিকার, স্পিকার না কিন্তু, লোকসভার ডেপুটি স্পিকার, চ্যাগ বা ক্যাগ, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল। এই কম্পিউটারের লোক না, ইনি অডিটর জেনারেল। অডিটর জেনারেল মানে কি? যে সরকারের সমস্ত আয় এবং ব্যয়ের হিসাব রাখে, সরকারের মানে দেশের আয় ব্যয়ের হিসাব যে রাখে, সেটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল। সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের চিফ জাজ, লিখেছো এগুলো? লিখেছো তো? লিখে নাও। কাদের এমলুমেন্ট লেখা আছে সেকেন্ড শিডিউলে? আচ্ছা আচ্ছা, টিইএ, তাই তো? কি আছে বল না? অ্যাফার্মেশন, AFF ARMATION, অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন মানে কি? শপথ, শপথ। অ্যাফার্মেশন মানে কি? শপথ। কাদের শপথ লেখা আছে এখানে? কাদের? এমপি, এমএলএ, ওরাই তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী। যে প্রধানমন্ত্রী সেও তো এক জায়গার এমপি, যে যে হচ্ছে মুখ্যমন্ত্রী সে তো এমএলএ এক জায়গার, ঠিক বললাম তো? এমপি, এমএলএ। তারপরে সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের জজ, এদের যে শপথ আছে, শপথ গ্রহণ, সেটা এখানে লেখা আছে। তাহলে এবার যদি বলা হয়, এই কার কথা সমস্যা হচ্ছে বলো? প্রেসিডেন্ট, গভর্নর, লোকসভার ডেপুটি স্পিকার, সিএজি মানে কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল, সুপ্রিম কোর্ট আর হাইকোর্টের প্রধান বিচারপতি বা চিফ জাস্টিস। ওকে, হ্যাঁ, এটা অ্যাফার্মেশন, শপথ, শপথ। আচ্ছা আচ্ছা, আর দিয়ে কি আছে? আর দিয়ে বলো, বলতে থাকো। আর দিয়ে কি আছে বলো, রিবন বল, বলো। রাজ্যসভা, রাজ্যসভা, RS, রাজ্যসভা, RS, হ্যাঁ শাইনি, রাজ্যসভা। আচ্ছা, রাজ্যসভার সিট, সিট মানে কোন রাজ্যসভায় কতগুলো সিট থাকবে, বুঝতে পেরেছো? মাথা কামানোর দরকার নেই, খালি রাজ্যসভার সিট, সিট, রাজ্যসভার আসন সংখ্যা। সব থেকে বেশি কোথায় আছে? উত্তরপ্রদেশ। সব থেকে কম কোথায় আছে?
সিকিম। সব থেকে কম হচ্ছে সিকিমে। হ্যাঁ, তাহলে স্যার এস দিয়ে কি আছে? এস এইটা সিকিম। এই এস দিয়ে কি আছে? রাজ্যসভা সিট, আসন সংখ্যা, রাজ্যসভা সিট। সব থেকে আসন সংখ্যা কম হচ্ছে সিকিমে, আর সব থেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ। আচ্ছা, এস দিয়ে হচ্ছে শিডিউল এরিয়া। শিডিউল এরিয়া মানে কি? সংবিধানের কোনো একটা জায়গায় বা কোনো একটা পার্টে বা কোনো একটা জায়গায় এই শিডিউল এরিয়া সম্পর্কে আলোচনা করা আছে, যেখানে তপশিলি জাতির জনসংখ্যার ভিত্তি করে দেখা গেল কোনো একটা পার্বত্য অঞ্চল। ওই যে আমি যখন ইতিহাস পড়িয়েছিলাম তখন ওই সাঁওতাল পরগনা গঠন করে দিয়েছিল, বলেছিলাম না সাঁওতাল বিদ্রোহের পরে সাঁওতালদের জন্য আলাদা করে, যেখানে ব্রিটিশদের কোনো আইন কানুন চলবে না, ওরা নিজেদের মতো নিজেদের আইন চালাবে। তেমন ভারতের মধ্যে এমন কিছু স্টেট আছে, এই শোনা যাচ্ছে তো, যেখানে ভারতের মধ্যে এমন কিছু স্টেট আছে যেখানে শিডিউলড এরিয়া আছে, ওইখানকার স্থানীয় বাসিন্দারা ওই সব জায়গার আইন কানুন নিয়ন্ত্রণ করে। কি বললাম, বোঝা গেল? নাগাল্যান্ডে সম্ভবত আছে, আমি ঠিক জানি না, তবে ওইখানকার লোকেরা নিয়ন্ত্রণ করে। কি বললাম, বোঝা গেল? সেখানে সেটা কোনটা, কত নম্বর তপশিলে আছে? 5 নম্বর তপশিলে। ঠিক আছে, এবার একটা ছোট্ট ইনফরমেশন, কতগুলো রাজ্যে শিডিউলড এরিয়া আছে? কতগুলো রাজ্যে? 10টা রাজ্যে শিডিউল এরিয়া আছে। কদিন আগে ফেসবুকে ভাইরাল হচ্ছিল না, কদিন বলতে অনেক দিন আগেই, যে 3 ইডিয়টস বইটা, যে র্যাঞ্চো, যার চরিত্রের উপর নির্ভর করে সোনাম ওয়াংচুক বলে একজন লোক, উনি অনশন করছে। কিসের জন্য অনশন করছিল? ওই লাদাখে শিডিউল এরিয়া দেওয়ার জন্য, যাতে লাদাখের লোকেরা নিজেদের আইন নিজেরা রক্ষা করতে পারে। বোঝা গেল? এবার কেন এটা? দেখা গেল কোনো বন্য এরিয়া, সেখানে সরকারের আইন চলছে, যে কেউ জায়গা কিনতে পারবে, জায়গা বেচতে পারবে। দেখা গেল কেউ একটা বন্য অঞ্চল বেচে দিল, সেখানকার গাছপাছ সব কেটে সেই লোক বেচে দিল যে কিনলো, তাহলে পরিবেশের ক্ষতি হবে কি হবে না? দেখা গেল ওই জঙ্গল থেকে কাঠ, মধু, ফল ইত্যাদি সংগ্রহ করে 10টা পরিবারের পেট চলে, সেই 10টা পরিবার কি একদম শেষ হবে কি হবে না? শেষ হয়ে যাবে। এবার সেই নিয়মটা যদি স্থানীয় সরকারের হাতে বা স্থানীয় লোকেদের হাতে থাকে, যেখানে কি হবে কি হবে না সেটা ওরা ঠিক করবে, তাহলে পরে কি এই জিনিসটা হবে না? হবে না? হবে না। তাহলে সব ঠিকঠাক চলবে। এর জন্য শিডিউলড এরিয়া দেওয়া, স্পেশাল প্রভিজিয়াস, এগুলো পাওয়ার, এগুলো একটা স্পেশাল পাওয়ার। আচ্ছা, ওতে কি আছে? পশ্চিমবঙ্গে আছে নাকি? পশ্চিমবঙ্গে নেই বোধহয়। আচ্ছা, এরকমই আর একটা স্পেশাল পাওয়ারের এরিয়া হচ্ছে আদার ট্রাইবাল এরিয়া। এটা তো শিডিউল উপজাতি এরিয়া, আর আদার ট্রাইবাল এরিয়া মানে একদম উপজনজাতি, তাদের জন্য আলাদা যায়। আচ্ছা, আদার, OTHER, আদার, TRI, ট্রাইবাল এরিয়া, এরিয়া। হ্যাঁ, আদার ট্রাইবাল এরিয়া। মেঘালয়, আচ্ছা, এই আদার ট্রাইবাল এরিয়া কোন কোন স্টেটে আছে কিভাবে মনে রাখবো? ATMM। রাজ্যগুলোর নাম বলে ভালো টুকটুক করে। না, তেলেঙ্গানা, অরুণাচল প্রদেশ না, অরুণাচল প্রদেশ, তামিলনাড়ু, তামিলনাড়ু না, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, মণিপুর নেই। ভালো করে একটা কথা শুনে রাখো, যে ATM-এ মানি নেই। মণিপুর ATM-এ মানি নেই, ATMM-তে মানি নেই।
মেঘালয় আর মিজোরাম। অপশানে হয় মিজোরাম দেবে, নয় মণিপুর মেঘালয় দেবে, দুটো একসাথে দেবে না। তার পরিবর্তে কী দেবে? মণিপুর দেবে। এবার আমরা তো মনে মনে খুব মনে রেখেছি যে এটি এম, তাহলে এম দিয়ে মনে হয় মণিপুর, মারো রাইট, ব্যাস ওই জায়গায় নেগেটিভ। ঠিক আছে, তাহলে বলো, এইদিকে কেউ তাকাবা না। প্রথম দিয়ে বলো, প্রথম শিডিউলে কি আছে? গোনো টি টেরিটরি আছে না নেই? ই এমোলুমেন্ট ভাতা ভাতা, এ অ্যাফার্মেশন শপথ, টি ই এ আর রাজ্যসভা সিট, তাই তো? তারপরে টি ই এ আর এস শিডিউলড এরিয়া, 10টা রাজ্যে আছে, 10টা রাজ্যে। টি ই এ আর এস ও কি আছে? আদার ট্রাইবাল এরিয়া, ATMM অরুণাচল প্রদেশ, ত্রিপুরা আর মেঘালয়। ওকে, দেখ মুখস্থ হলো কি হলো না? হ্যাঁ, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ না আসাম? এক সেকেন্ড দেখি দাঁড়া। আচ্ছা, ভিউয়ারদের জন্য একটা কথা, একটা জিনিস একটু ভুল হয়েছে। ওই ATMM এই এ হবে হচ্ছে কি আসাম, অরুণাচল প্রদেশ হবে না। সব একদম মোটামুটির মধ্যে। এবার আসছে তো? আরে ওই যে ফিজিক্সওয়ালা স্যারদের মতো মা কাউকে নাম পে লাইট ঠোক দিজিয়ে সব লোক, ঠিক আছে? আচ্ছা, ATMM এটা হচ্ছে আদার ট্রাইবাল এরিয়া। এই 4টে রাজ্যে আছে। 4টে রাজ্যের মধ্যে আমি এ মানে অরুণাচল প্রদেশ বলে দিয়েছিলাম ভুল করে, তবে ওটা অরুণাচল প্রদেশ না, আসাম হবে। সবাই ক্লিয়ার? এইবার এফ, তাই তো? এফ কি আছে? এফ হচ্ছে ফেডারেল লিস্ট। ফেডারেল লিস্ট কি? ফেডারেল লিস্ট প্রথম যেদিনকে পলিটির ক্লাস নিয়েছিলাম বা ইতিহাস শেষ করার পর যেদিন বলেছিলাম একটু পলিটি সম্পর্কে, সেদিন বলেছিলাম যে তালিকা 3টে ফেডারেল লিস্ট আছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, আর দুটোর মাঝখানে হচ্ছে কনকারেন্ট লিস্ট। এইটা কি? হলো হলো না? ওটাই ঠিক আছে, এইটা ঠিক আছে। এইটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, এটা হচ্ছে স্টেট লিস্ট, আর এটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। লিস্ট কটা? একটা তালিকা আছে যেটার মধ্যে কেন্দ্র সরকারের সমস্ত ক্ষমতাগুলো দেওয়া আছে, কেন্দ্র সরকার কোন কোন ক্ষেত্রে কাজ করবে, যেমন আর্মি, বৈদেশিক ব্যবস্থা, ট্যাক্স ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি। তারপর হচ্ছে এই যে স্টেট। আর একটা লিস্টে কি লেখা আছে? রাজ্য, যেমন পুলিশ ব্যবস্থা, শিক্ষা বলছি কেন তোমার, হ্যাঁ? তারপর হচ্ছে যেমন ওটা কি বলে, না 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 পঞ্চায়েত ব্যবস্থা, তারপর হচ্ছে ওয়েট স্বাস্থ্য ব্যবস্থা, ঠিক আছে? এইগুলো দেখবে। হ্যাঁ, কৃষি ব্যবস্থা। আবার এইখানে কনকারেন্ট লিস্টে কি আছে? যেমন আইন, দুজনে দেখতে পারবে, যেমন বিবাহ, বিয়ে সংক্রান্ত যেসব নিয়ম কানুন হবে, বা ডিভোর্স সংক্রান্ত যেসব নিয়ম কানুন হবে। তারপর হচ্ছে আরো বিভিন্ন যেসব জিনিস আছে, ওগুলো নিয়ে আলোচনা করে লাভ নেই। প্রত্যেকটা লিস্টে 100-এর উপরে টপিক আছে, 100+ টপিক। গতকালকে আজকে না কালকে রাতে একটা মক টেস্ট দিলাম, সেটা এখানে এই কোশ্চেনটা ছিল যে ফেডারেল লিস্ট, বাংলাতে ফেডারেল লিস্ট তালিকা কিছু একটা তালিকা হবে, জানি না, আমি অত জানি না। পলিটি যত বাংলা করবি তত জটিল হবে ভাই। তার কারণ হচ্ছে এই বেআই বাংলা করলে ট্রিক কাজ করবে না, বাংলা করলে কিন্তু ট্রিকটা আর কাজ করবে না। এখানে পলিটিক্স সেকশনটা ইংলিশ করে নিই, পরিষ্কার কথা, চেঞ্জ করা যায়। আচ্ছা, পারবি না? হবে না?
এত সুন্দর মিনিং করা আসবে না ভাই, আমি চেষ্টা করছি, না চেষ্টা করতে আমি দেখি নাই। আচ্ছা এই দেখো 1 2 3 4 5 6 7 8 নম্বর তপশিলি কি আছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা। মনে পড়েছে কত নম্বর তপশিল আছে? 8 নম্বর তপশিল। আর মনে রাখতে হবে, মনে রাখবো TEARSOF প্রথম ও। দ্বিতীয় ও কিন্তু অফিসিয়াল, প্রথমেও কিন্তু একটা ও আছে, ওটা না। আচ্ছা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা আছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কটা আছে? 22টা। আগে কটা ছিল? 14টা। এল দিয়ে কি? এল দিয়েছে ল্যান্ড রিফর্ম। ল্যান্ড রিফর্ম, ইয়েস। হ্যাঁ আচ্ছা প্রথম সংবিধানে, মূল সংবিধানে তপশিল কি 8টা ছিল? এটা আমি বলেছিলাম। তার মানে এই যে পরবর্তী 4টে আছে, এইগুলো সংবিধান সংশোধনী দিয়ে যোগ করা হয়েছে। তাহলে আমাদের জানতে হবে যে কোন তপশিল কোন সংবিধানে দিয়ে যোগ করা হয়েছে, হ্যাঁ কি না। আচ্ছা ল্যান্ড রিফর্ম মানে কি? যখন দেশ স্বাধীন হলো তখন জমিদারদের হাতে কি অনেক জমি ছিল কি ছিল না? আবার কারো হাতে জমি ছিলই না, রাস্তায় ঘুরে ঘুরে মরছিল। তখন সরকার এটা ঠিক করার জন্য ল্যান্ড রিফর্ম আনলো, বললো একজনের হাতে বেশি জমি রাখতে দেবো না, একজনের হাতে বেশি জমি থাকবে না। তুমি বিঘের পর বিঘে, মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার জমি তোমার, ওসব চলবে না, বাদ। অন্যরা বসে থাকবে। এর জন্য কি হলো, জমি সবার কাছে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিল, ভাগাভাগি হয়ে গেল। এবার তার পরবর্তীকালে যে কাজ করেছে তার জমি বেড়েছে, যে ভেবেছে জমি বেচবো আর খাবো তার জমি নাই, শেষ, পরিষ্কার হিসাব। এইবার ভালো করে দেখো, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মানে প্রথম সংবিধান সংশোধনীর দ্বারা এই শিডিউলটা অ্যাড হয়েছে। এবার যদি প্রশ্ন করে কত নম্বর তপশিল প্রথম সংবিধান সংশোধনীতে অ্যাড করা হয়েছিল? 9 নম্বর। এতে কি আছে? ল্যান্ড রিফর্ম বা জমি বন্দোবস্ত সম্পর্কে লেখা আছে, ঠিক আছে? কোনো ডাউট নেই তো কারো? আবার বলবো, যদি প্রশ্ন করে যে কত নম্বর তপশিল প্রথম সংবিধান সংশোধনী দ্বারা সংবিধানে অ্যাড করা হয়েছে, 9 নম্বর। তাতে কি আছে? বন্দোবস্ত বা ল্যান্ড রিফর্ম। ইংলিশে লিখে রাখ মনোজ, কাজে লাগবে। কি বললাম বুঝলি? হ্যাঁ। আচ্ছা এটা কত সালে হয়েছে প্রথম সংবিধান সংশোধন বলো? 1951। 76-এ 42তম হয়েছে, দেখ। আচ্ছা আচ্ছা পরেরটা কি আছে? 10 কোনটা? 51। এটা 51। এই সবাই একটু শোনো, বাইরে প্রচুর আওয়াজ তো, তার মধ্যে যদি ভিতরেও আওয়াজ হয় তাহলে কিছু শোনা যাবে না। 51 সালে প্রথম সংবিধান সংশোধন হয়। 50-এ পাশ হয়ে পরবর্তী বছরই ভাই চেঞ্জ করার পাচ্ছি না, চেঞ্জ করতে হবে, বোঝা গেল? মানে 50-এ তো পাশ হলো, সংবিধান কার্যকর হলো, পরের বছরই ভোট হওয়ার পরই আবার বললো চলো 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 চেঞ্জ করো অ্যাড করো। তুমি ভোট কিছু জানো না? তোমাকে এর জন্য দেখতে হবে জিকে ফাউন্ডেশন বাংলা ইউটিউব চ্যানেলের মেগা পলিটির একদম ফাউন্ডেশন ক্লাসটা। তুমি পেয়ে যাবে আমাদের ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করলে, সার্চ করলে, চাপ নেই। মহাশিবরাত্রির গিফট ভিডিওর মধ্যেই পাবা, একটা তেল কিছু মনে গিফট আছে এই সময়। এই তোরা ভিডিওটা দেখেছিস মন দিয়ে? ওই ভিডিওটা দেখে তো একবার মন দিয়ে সবাই। প্রথমের কয় মিনিট? 15-20 কয় মিনিট? 15
ওই প্রথম 10 মিনিট দেখো তাহলেই হবে। যাই হোক হলো। আচ্ছা, ডিতে কি আছে? ডি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল, এইটার বাংলাটা খুব সুন্দর। বাংলাটা বলবো, দল ত্যাগ বিরোধী আইন। কি সুন্দর না ব্যাপারটা? কি আমি বলে ইচ্ছা লিখে নে, ল ল অ্যান্টি ডিফেকশন ল। কিন্তু আমি এখানে শুধু ডিফেকশন ল লিখলাম কেন? মিলানোর জন্য। অ্যান্টিটা নাম মনে রাখলেও হবে। হুম, এই যে এই সূত্রটা কার তোর? না আমিও কোথাও থেকে নিয়েছি। কততম সংবিধান সংশোধন অ্যাড করা হয়েছিল? 52তম। কত সাল? 1985। ভাই কিচ্ছু বাদ থাকবে না, আশা করছি সমস্যাটাই হবে। আচ্ছা, ডিফেকশন লটা একটু বলে নি। হ্যাঁ স্যার, শুনবেন? আমি এখানে দুটো দল তুলে নিলাম, পড়া বোঝানোর খাতিরে আমি শুধুমাত্র দল তুললাম। আমার অন্যরকম কোনো রাজনৈতিক অভিপ্রেয়তা নেই। আমি কোনো রাজনৈতিক দল সাপোর্ট করি না, আমি ওসব বুঝি না ভাই, আমার ক্ষমা করবেন যদি কিছু ভুল হয়ে যায়। ধর তৃণমূল দল ধরলাম, বিজেপি দল। দেখা গেল তৃণমূলের প্রেশার বেশি আমাদের রাজ্যে, ঠিক আছে, চাপ বেশি। এবার বিজেপির কোনো একজন নেতা ভাবলো আমি তৃণমূলের দলে চলে যাই, চলে যাওয়ার পর আমি এখানে জেতার পরে আমি এবার বিজেপিতে চলে আসবো। তাহলে কি তার ওই যে জিতলো, দেখা গেলো সে এমপি হলো বা এমএলএ হলো, তার কি ওই পদটা থাকবে দল পাল্টানোর পরে? থাকবে না। কেন থাকবে না? এই আইনের জন্য, অ্যান্টি ডিফেকশন লর কারণে। এর জন্য ভালো করে বুঝবা, যখন এই আমাদের এখানে মুকুটমণি অধিকারী বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসলো, তখন ওখানে আবার পরবর্তীকালে উপনির্বাচন হলো এমএলএর জন্য। ঠিক বললাম? হয়েছিল তো? হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো দল ত্যাগ মানে তুমি জিতে অন্য দলে গিয়ে আবার অন্য দলে চলে আসবে, এসব করা যাবে না। ছাড়লে পরে ভাই তোমার পদও চলে যাবে। কে? আচ্ছা, এইবার পিতে কি আছে? পিতে সবার খুব প্রিয়, আমরা সবাই জানি। পিতে না, পঞ্চায়েত। পিতে আছে পঞ্চায়েত। পঞ্চায়েত সমিতি। পিতে আছে পঞ্চায়েত। আর এম এ কি আছে? এম এ কি আছে? মিউনিসিপ্যালিটি। মিউনিসিপ্যালিটি, পৌরসভা, পৌরসভা, পঞ্চায়েত আর পৌরসভা। আচ্ছা, পঞ্চায়েত কত সালে অ্যাড হয়েছিল? পঞ্চায়েত হ্যাঁ ৭৩তম সংবিধান সংশোধন, ঠিক আছে, 1992। আর এটা ৭৪, 1993। আচ্ছা, এমন কতগুলো, ভালো করে বোঝাই সবাই শোন, কতগুলো ক্ষেত্র আছে যেখানে পঞ্চায়েত নিজের হস্তক্ষেপ করতে পারে, মানে পঞ্চায়েত দেখে এমন কতগুলো কেন্দ্র মানে জিনিস আছে, কাজ কাজ কতগুলি কাজ করে থাকে পঞ্চায়েত। নগর উন্নয়ন, এটা পঞ্চায়েতের একটা শাখার মধ্যে পড়ে। এইগুলো জানতে গেলে তোমাকে আজই সাবস্ক্রাইব করতে হবে জিকে ফাউন্ডেশন বাংলা ইউটিউব চ্যানেলটি, ওকে। পঞ্চায়েত দেখে 29টি সেক্টর, 29। আর মিউনিসিপ্যালিটি দেখে 18টা, ওকে। পঞ্চায়েতের অধীনে 29খানা সেক্টর আছে। আর জলের কল, রাস্তার বাতি, তারপর হচ্ছে আশা কর্মী, ক্ষেত্র ক্ষেত্র 29টি ক্ষেত্র দেখে। সজল ধারা, আইসিডি।
29টি ক্ষেত্র, হ্যাঁ গঙ্গার ঘাট বাঁধায় কর্মসূচি, এরকম 29টা পার্ট দেখে, মানে সেকশন দেখে, বুঝে নাও তাহলেই হবে। 518টি। আচ্ছা, আজকের ক্লাস এফডি থাকলো। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যান্ড পার্ট 4 সম্পর্কে আলোচনা করব। দেখতে থাকো, শিখতে থাকো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব জোর করে, একদম কড়া করে। জানি কেউ দেখবে না, আমাদের ছেলেমেলে কটা বাদে। ঠিক আছে, অসুবিধা নেই কিছু, রাখলাম।